জঙ্গি সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ। তাইম হত্যায় 11 জনের বিচার শুরু। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ। বিমানবন্দরের 3rd টার্মিনাল ইস্যুতে সভা। 6 মাসের মধ্যে সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন সম্ভব, বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা বলছেন বিশ্লেষক। 1.5 থেকে 2 বছরের মধ্যে সব ইলেকশনগুলো হয়তো হয়ে যাবে। আইন নতুন করে প্রণয়ন করা দরকার এবং তার ভিত্তিতে নির্বাচন হওয়া দরকার। উত্তরায় গৃহবধূর মৃত্যু চেতনানাশক মেশানো পানিতে। অভিযুক্ত গৃহকর্মীর বিরুদ্ধে আগেও ছিল 5 মামলা বলছে পিবিআই। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। রাজধানীর আলোচিত জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় পলাতক শেখ হাসিনা সহ 6 জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 8 মার্চ দিন ধার্য করা হয়েছে। 2016 সালের 25 জুলাই কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানার অভিযোগে জাহাজবাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই অভিযানে 9 তরুণকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় 2 জন গ্রেপ্তার থাকলেও শেখ হাসিনা সহ 6 জন পলাতক রয়েছেন। রোববার ট্রাইব্যুনাল 1-এর 2 সদস্যের বিচারিক প্যানেল পলাতকদের আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইমকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আদেশ দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 29 মার্চ দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এদিকে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের মতো সাক্ষ্য দিয়েছেন 2 জন জুলাই যোদ্ধা। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরাও করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে আগামী 3 মার্চ। এদিকে ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীর জবানবন্দি চলছে। মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। দায়িত্ব নেওয়ার পর তৃতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় সচিবালয়ে আসেন তিনি। দিনের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেন, আর এরপর সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে। সাক্ষাৎ শেষে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল ইস্যুতে বিমানমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি উপস্থিত ছিলেন। আর এরপরে সরকারের কর্মপরিকল্পনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, আইন মন্ত্রী সহ রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, সকাল থেকে আপনি যুক্ত ছিলেন, আমাদের সঙ্গে জানাচ্ছিলেন সকালের খবর। এখন বাজে বেলা 2টা, এখনকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ নাফিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা নেওয়ার 3 দিন, আজকে অফিসিয়ালি আজকে 3 দিন। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের 49 সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছিল এবং তার পরের দিন 18 তারিখ প্রথম দিন প্রধানমন্ত্রী সচিবালয়ে আসছেন তার মন্ত্রিসভাকে নিয়ে, এবং দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারিতে সচিবালয়ে অফিস করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই আমার পিছনের সেই ভবনটি মন্ত্রিপরিষদ বিভাগের 2য় তলায় প্রধানমন্ত্রীর জন্য রাখা একটি কক্ষ রয়েছে, সেই কক্ষে উনি অফিস করছেন। আজকে 3য় দিনের মতো, আজকে প্রথম কর্মদিবস এই সপ্তাহের, আজকেও তিনি সকাল 10টার মধ্যে এই সচিবালয়ে চলে আসছেন অফিস করতে। গতকাল যদিও ছুটির দিন ছিল, 21 ফেব্রুয়ারি ছিল, কিন্তু গতকালও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। আজকে সচিবালয়ে আসার পর শুরুতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরপর 11টায় উনি সৌদি রাষ্ট্রদূতের সাথে 3 সদস্য একটি প্রতিনিধি দল আসছে, তাদের সাথে বৈঠক করেছেন। বিভিন্ন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক নানা আলোচনা হয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে, যদিও খুব বেশি সময়টি ছিল না এই বৈঠকটি তার সাথে। এরপর যে বৈঠকটি, সেটি হলো
হলো থার্ড টার্মিনাল বিমানবন্দরে। আমরা জানি যে গত 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় এই থার্ড টার্মিনাল নিয়ে নানা আলোচনা হয়েছে, বিভিন্ন জাপানের সাথে তাদের বিভিন্ন ধরনের চুক্তি হয়েছিল, কিন্তু শেষ করতে না পেরে অন্তর্বর্তী সরকার 18 মাসে এই থার্ড টার্মিনালের দায়িত্বে যিনি বিমানমন্ত্রী ছিলেন শেখ বশিরউদ্দিন, বহুবার তার কাছে প্রশ্ন করেছিলাম থার্ড টার্মিনালের শেষ পর্যায়ে। উনি শুরুতে বলেছিল থার্ড টার্মিনাল শেষ করে যাবে অন্তর্বর্তী সরকার, কিন্তু শেষ পর্যায়ে এসে উনি চলে যাওয়ার সপ্তাহখানেক আগে আমাদেরকে ওনার অপারগতার কথা জানিয়েছিলেন যে নানা কারণে আসলে হয়নি। আজকে দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, অর্থমন্ত্রী এবং বিমান সংশ্লিষ্ট যারা রয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকের পর বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি বললেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালু করতে হবে। এর জন্য আগের সরকার যেখানে কাজ রেখে গিয়েছে সেখান থেকে শুরু করতে হবে। আগের সরকার আসলে যেটা বললেন বিমান প্রতিমন্ত্রী, কাজটা শেষ করতে পারেনি এবং চুক্তিটা জাপানের সাথে একটা চুক্তি ছিল, তাদের টেকনোলজিক্যাল বিষয় থার্ড টার্মিনালে তারা সাহায্য করবে, সেটা নতুন করে চালু করতে হবে এবং যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভাকে আজকে নির্দেশনা দিয়েছেন। এটাই আসলে শেষ পর্যন্ত বৈঠক। দুইটায় প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠক রয়েছে স্বাস্থ্য বিষয়ক, সেখানে তো স্বাস্থ্যমন্ত্রী সহ তারা উপস্থিত থাকবেন। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেছেন শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না। রবিবার সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। জানিয়েছেন শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না, তারপরে এগুলি ফাংশনাল করতে সময় লাগবে। তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। 6 মাসের মধ্যে সিটি কর্পোরেশন এবং 2 বছরের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তবে স্থানীয় নির্বাচনের আগে নির্বাচনের আইনগুলো পরিবর্তন করা দরকার বলে তারা মনে করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও তারা ধারণা করছেন। দর্শক, এ নিয়ে অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলর পদে বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের নেতা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 297টি উপজেলা পরিষদ ও 64টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এখন প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দ্রুতই হবে স্থানীয় নির্বাচন। যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনের কাছে চিঠিও পাঠিয়েছে। মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। বিশেষজ্ঞরা বলছেন এখনই আয়োজন শুরু করলে সকল সিটি কর্পোরেশন নির্বাচন শেষ করতে অন্তত 6 মাস সময় লাগবে। 6 মাসের মধ্যে সিটি কর্পোরেশন করে আর বাকি 6 মাসের জন্য হয়তো আদার্স ইলেকশনে প্রিপারেশন নেবে। 1.5 থেকে 2 বছরের মধ্যে সব ইলেকশনগুলো হয়তো হয়ে যাবে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে 2020 সালের 2 জুন ও 3 জুন। সেই হিসাবে 2025 সালের জুন মাসে 2 সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে স্থানীয় নির্বাচনের আগে পুরনো আমলের আইন পরিবর্তন করা দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। পুরাতন আইনগুলো মান্দাতার আমলের এবং অনেকগুলোই পশ্চাৎপদ এবং এগুলো কার্যকর নয় অনেক আইনগুলোই। তো এই জন্য আইন নতুন করে প্রণয়ন করা দরকার এবং তার ভিত্তিতে নির্বাচন হওয়া দরকার। এছাড়াও দলের অধীনে নির্বাচনের বদলে স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়ালে সংঘাত কম হতে পারে বলে মত তাদের। স্থানীয় সরকার নির্বাচনের চ্যালেঞ্জ হলো এগুলো সহিংস হয়, চরম প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এবং এইগুলোতে দলীয় ভিত্তিতে হলে আরো জটিলতার সৃষ্টি হয়। তো এইগুলোর ঊর্ধ্বে ওঠা দরকার।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা উঠেছিল। সে সময় ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতির চিঠিও দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে। তখন অধিকাংশ রাজনৈতিক দল আপত্তি তোলে, ফলে তখন জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনে সম্মতি দেয়নি সরকার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানীর উত্তরায় গৃহকর্মীর দেয়া চেতনানাশক মেশানো পানি খেয়ে গৃহবধূ আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিবিআই। রোববার শেরেবাংলা নগরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, এই ঘটনার 2 দিন আগে গৃহকর্মী হিসেবে ওই বাসায় নিয়োগ পায় বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় গৃহবধূ আয়েশা আক্তার এবং তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংগঠিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজবেন্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের। জাতীয় নির্বাচনের ডামাডোল শেষে এখন সংসদ অধিবেশন বসার অপেক্ষা। আর এর মধ্যেই আলোচনায় সংরক্ষিত নারী আসনে কারা হতে যাচ্ছে সংসদ সদস্য। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই হিসেবে আগামী 14 মার্চের মধ্যে প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। অধিবেশন শুরু হলে সংসদ সচিবালয়ের কাছে ভোটার হিসেবে সংসদ সদস্যদের তালিকা চাওয়া হবে, তারপর ঘোষণা হবে তফসিল। বলা হচ্ছে বিএনপি জোট 35টি এবং জামাত জোট 12টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। কৃষিকার্যের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে। বরিশালে এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনীতিকে টেকসই করতে হলে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আর এতে বীজ, সার, সেচ ও অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ হবে। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যও কমবে। রবিবার সকালে গৌর নদীর কাপলাতলী খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রায় 4,10,00,000 পরিবার আছে। আমরা এই প্রত্যেকটি পরিবারের একজন নারী সদস্যের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবো। এই কর্মসূচি দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড কর্মসূচি। রাজধানীর কামরাঙ্গীরচরে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া রায়ে আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন আগামী 14 এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। রোববার ইসি সূত্রে তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তারেক রহমান ঢাকার 17 আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছে জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে ওই দিন থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া গত 3 ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে মারা যান শেরপুর 3 আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। মাদারীপুরে আধিপত্য বিস্তারের জের ধরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর এতে অন্তত 2 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত 8টার দিকে হরিকুমারিয়া এলাকায় আক্তার হাওলাদার ও হাসান মুন্সি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়। এই ঘটনায় প্রায় 2 ঘন্টা পর ফের সংঘর্ষে জড়ান তারা। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদেশের ব্যবসায়ীরা সারা বছরের লাভ এক রমজান মাসেই করতে চায়। ব্যবসায়ীদের এই দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে না পারলে অকার্যকর হয়ে পড়তে পারে সরকার, এমনটাই মন্তব্য করেছেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। চকবাজারের মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযানে বাধা ও বাজার বন্ধের হুমকির প্রতিবাদ জানায় তারা। বক্তারা বলেন,
সরকারের সামনে বড় চ্যালেঞ্জ মব সন্ত্রাস দমন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সরকারি অভিযানে বাধা দেওয়া হলে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মোহাম্মদ আলী ভুট্টোর শক্তিটা আমরা উনি যেটা দেখা যায় জব্বর মন্ডলের উপরে, এটা কিন্তু উনি একজন জব্বর মন্ডলের উপরে আঘাত করে নাই। আমাদের এই প্রিন্ট মিডিয়া, আমরা যে 18 কোটি মানুষ আছি, সমস্ত মানুষের কিন্তু আমরা ভোক্তা, সুতরাং উনি 18 কোটি মানুষকে উনি বুদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। আমি পরিষ্কার করে বলেছিলাম কাজ তো অনেক, অন্তত পক্ষে দয়া করে 2টা কাজ দিয়ে শুরু করতে পারে কিনা। দুইটার একটা বলেছিলাম মব সন্ত্রাস দমন করতে হবে, আরেকটা বলেছিলাম রমজান মাস সামনে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে হবে, জিনিসপত্রের দাম যাতে যথাযথ ন্যায্য থাকতে সেই ব্যবস্থা নিতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছাতে সরকার আবেদন করায় সাধুবাদ জানাচ্ছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এই সিদ্ধান্ত সময়োপযোগী, আর তা না হলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে রপ্তানি বাজার। অর্থনীতিবিদরা এই বিষয়ে বলছেন এলডিসি উত্তরণের ধাক্কা সামলাতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করা অতীব জরুরি। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন এ নিয়ে বিস্তারিত। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের দোরগোড়ায় বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে উত্তরণের মধ্য দিয়ে চলতি বছরের 24 নভেম্বর গৌরব অর্জন করতে পারে লাল সবুজের দেশ। কিন্তু মুদ্রাস্ফীতির চাপ, রিজার্ভ সংকট আর জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এই লক্ষ্য থেকে আপাতত যাত্রা পিছিয়ে আসার পথে হাঁটছে দেশ। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় ক্ষমতা গ্রহণের পরদিনই জাতিসংঘের সিপিডি কমিটির কাছে এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছাতে চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরাও। চলতি বছরে উত্তরণ ঘটলে রপ্তানি বাণিজ্যে বড় ধস নামার আশঙ্কা তাদের। এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা আত্মহত্যা করার ঘোষণা দিয়ে একটা আত্মহত্যা করতে যাচ্ছি আমরা। তো সুতরাং সেখান থেকে বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা যৌক্তিক। গত 31 বছর 8টা দেশ এলডিসি গ্র্যাজুয়েট হয়েছে, যাদের আসলে কোনো রপ্তানি বলতে তেমন কিছু নেই। এলডিসি গ্র্যাজুয়েট হলো তাদের হারাবার কিছু নেই, যেটা আমাদের রয়েছে। এলডিসি উত্তরণের সব মানদণ্ডে এগিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার যুক্তি দেখিয়ে এটি পিছিয়ে দেওয়ার যৌক্তিকতাও রয়েছে। এমন বাস্তবতায় জাতিসংঘের কাছে বাংলাদেশের চিঠি কতটা ফল বয়ে আনবে তা নিয়ে শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক অস্থিরতার যে যুক্তি আছে বা যে অর্থনৈতিক দুর্বলতার যে যুক্তি, তো সেইটি কিন্তু একেবারে যে খুব একটা দুর্বল যুক্তি না। তো এই অবস্থায় আসলে আমি মনে করি যে জাতিসংঘের সঙ্গে যদি একটা পজিটিভ কমিউনিকেশন হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা পেছানো সম্ভব। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের দর কষাকষির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এলডিসি থেকে বের হওয়ার আগে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করা জরুরি। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো যদি স্বাক্ষর হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে যে রপ্তানির বাজারটা তখন আমাদের সংহত অবস্থাতে যাবে। আর যত বেশি আমরা চুক্তি করতে পারবো বিভিন্ন দেশের সঙ্গে, ততই কিন্তু এই এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রভাব মোকাবেলার জন্য আমরা শক্তিশালী অবস্থানে যাব। জাতিসংঘের সাধারণ পরিষদ আগামী সেপ্টেম্বর নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ততক্ষণ পর্যন্ত দোদুল্যমান অবস্থায় থাকবে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।